আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো লেসন 3-4। সবাই কথা শুনতে পাচ্ছ? এই প্রথম যে সংজ্ঞাটা দেওয়া আছে এইটা তোমাদের বইয়ের সাথে মিল নাই, তবে এটা একটু জেনে রাখবা যে হোয়াট ইজ ভাইরাস। এটা সংজ্ঞা জাস্ট। তাহলে ভাইরাস ইজ এ সাব মাইক্রোস্কোপিক ইনফেকশাস এজেন্ট দ্যাট replicates only inside the living cells of an organism. Viruses infect all types of life form from animals and plants to microorganisms including bacteria and archaea. এটা হলো একটা ভাইরাসের জাস্ট সংজ্ঞা। এটা একটু দেখে নিবা। এরপরে তোমাদের বইতে যেটা আছে দেখো যে ভাইরাস ক্যান নট বি সিন উইদাউট ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। দিজ আর দ্য সিম্পলেস্ট অর্গানিজমস। তাহলে ভাইরাস, এটা আগের দিনে দেখেছো বা পড়েছো যে ভাইরাস মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এবং মাইক্রোস্কোপ বলতে গেলে দুইটা মাইক্রোস্কোপ আছে, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে আর আরেকটা আছে লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ যেটা সূর্যের আলোতে দেখানো হয় এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ হলো এটা ইলেকট্রিক লাইটের মাধ্যমে দেখানো হয়। এই যে ভাইরাস, এটা হলো এতই ছোট যে এটা তোমার লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না। এটা দেখার জন্য দরকার হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। এবং দিস আর দ্য সিম্পলেস্ট অর্গানিজমস। তাহলে এগুলো হচ্ছে খুবই সরলতম জীবাণু বা জীব, খুবই সরলতম জীব। ইন ভাইরাস সেল ওয়াল প্লাজমা মেমব্রেন অর্গানাইজড নিউক্লিয়াস সাইটোপ্লাজম এটসেট্রা আর অ্যাবসেন্ট। এবং এই ভাইরাসে দেখো কোনো সেল ওয়াল নাই, প্লাজমা মেমব্রেন নাই, অর্গানাইজড নিউক্লিয়াস নাই, তারপরে সাইটোপ্লাজম এটসেট্রা এগুলা কিছুই নাই। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ভাবে ভাইরাসকে সংজ্ঞায়িত করেছে। তবে খুব ইম্পর্টেন্ট একজন সায়েন্টিস্ট দেখো, সায়েন্টিস্ট লফ 1952 তে তিনি বলেন যে ভাইরাসেস আর নেইদার অর্গানিজমস নর লাইফলেস অবজেক্ট। ভাইরাস এটা জীবও না জড়ও না, এরকম একটা অবস্থা। মানে তাহলে কি, ভাইরাস ইজ ভাইরাস। তাহলে এখানে আরেকটা কথা তিনি বলছেন যে ভাইরাস ইজ ভাইরাস। উনি বলছেন যে ভাইরাস একটা জীব না, জড় বস্তু না, কিছুই না। জীব এবং জড়র একটা মাঝামাঝি অবস্থা, মধ্যস্থতাকারী এরকম। অর্থাৎ যদি সে বাইরে থাকে তাহলে তাদের বংশবিস্তার বৃদ্ধি করতে পারবে না। যদি সে কোনো অ্যানিমেল বডি বা প্ল্যান্ট বডি বা হিউম্যান বডি যে কোনো কিছুর ভিতরে যতক্ষণ না প্রবেশ করবে ততক্ষণ সে সেখানেই নির্জীব অবস্থায় থাকবে, একদম জড়ের মতো অবস্থায় থাকবে, অর্থাৎ লাইফলেস অবস্থায় থাকবে। বুঝতে পারছো? এই জন্য একে বলা হচ্ছে যে ভাইরাস ইজ ভাইরাসি। নেক্সট দেখো, সো ভাইরাস বডি ইজ অলসো কল্ড অ্যাসেলুলার। আর এই জন্যই ভাইরাসের বডিটাকে কি বলা হয়? অ্যাসেলুলার বলা হয়। দে আর কম্পোজড অফ অনলি প্রোটিন কটিং এন্ড নিউক্লিক অ্যাসিড। তারা শুধুমাত্র প্রোটিন কটিং অথবা নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। সেই অ্যাসিড দুইটার মধ্যে আছে একটা ডিএনএ অর আরএনএ। তাহলে দুইটা জিনিস কিন্তু আবার একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ থাকবে না হলে আরএনএ থাকবে। এখানে আবার এই ডিএনএ আরএনএ টাইপস এর উপর ডিভাইডেড করে নির্ভর করে ভাইরাসকে দুই ভাগে ডিভাইডেড করা হয়েছে, আরএনএ ভাইরাস এন্ড ডিএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস আলাদা, ডিএনএ ভাইরাস আলাদা। বুঝতে পারছো? আরএনএ ভাইরাস যেমন কোনগুলো, ডিএনএ ভাইরাস কোনগুলো, এগুলো নেক্সট স্টেপে তোমরা জানতে পারবে। If nucleic acid gets out of protein coating, they lose all properties of life. তাহলে এই যে এই নিউক্লিক অ্যাসিডের যতক্ষণ না পর্যন্ত নিউক্লিক অ্যাসিডের সংস্পর্শে আসে ততক্ষণ পর্যন্ত ভাইরাস কিছুই করতে পারে না। তোমার বাসায় একটা টেবিলে ভাইরাস পড়ে আছে, অসংখ্য কোটি কোটি ভাইরাস থাকতে পারে। ওর যদি কোনো অ্যানিমেল বডি বা কোনো প্ল্যান্ট বডি বা হিউম্যান বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যুগ যুগ ধরে ওখানে ওইভাবেই পড়ে থাকবে। বুঝতে পেরেছো? ওখানে সে ওইভাবেই পড়ে থাকবে। ও কোনো রকম ভাবে নতুন ভাবে কোনো বংশ বিস্তার বা তাদের যে বৃদ্ধি, রিপ্রোডাকশন করতে পারবে না। বুঝতে পেরেছো? আর যখনই কোনো অ্যানিমেল বডি বা প্ল্যান্ট বডি বা হিউম্যান বডির ভিতরে প্রবেশ করবে তখনই সে তাদের রিপ্রোডাকশনে সক্ষম হয়ে যাবে। এই যে নিউক্লিক অ্যাসিড পাবে, নিউক্লিক অ্যাসিড হিউম্যান বডিতে আছে, অ্যানিমেল বডিতে আছে, প্ল্যান্ট বডিতে আছে নিউক্লিক অ্যাসিড। যখনই নিউক্লিক অ্যাসিডের সংস্পর্শে যাবে তখনই সে তার রিপ্রোডাকশন করতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত নিউক্লিক অ্যাসিডের সংস্পর্শে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে তার রিপ্রোডাকশন করতে পারবে না। তাহলে এখানে এটা বলছে যে ইফ নিউক্লিক অ্যাসিড গেটস আউট অফ প্রোটিন কটিং
দে লস অল প্রপার্টিস অফ লাইফ। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে যখন প্রোটিনের লেপটা বের হয়ে যায়, এটা ভাইরাসটা কিন্তু একটা প্রোটিন, বুঝতে পারছো, অনলি প্রোটিন, শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত। যখন নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন লেপ মানে প্রোটিনের কটিং লেয়ার, প্রোটিনের লেয়ারটা যখন বের হয়ে যায়, তখন সেটা তার জীবনের সব প্রপার্টিস হারিয়ে ফেলে, মানে সে নিস্তেজ হয়ে যায়, নির্জীব হয়ে যায়, এরকম হয়ে যায়, বুঝতে পারছো। নেক্সট স্টেপে আছে দেখো, when the protein coating and nucleic acid are gathered in another organisms they regain the properties of life। অর্থাৎ যেটা বললাম যে ওইটাই, যখন কোনো প্রোটিন কোটিং আর নিউক্লিক অ্যাসিড আর গ্যাদার্ড ইন অ্যানাদার অর্গানিজমস, অন্য একটা অর্গানিজমের মধ্যে যখন একসাথে হয়, তখন দে আর রিগেন দ্য প্রপার্টিস অফ লাইফ, এবং তারা পুনরায় তাদের জীবন ফিরে পায়। দ্যাট ইজ দে do not show any properties of life without living host or outside of living host, for that viruses are the true parasites। বুঝতে পারছো। নেক্সট দেখো, ব্যাকটেরিওফাজ ইজ আ কমন ভাইরাস অ্যামং অল ভাইরাসেস। এই যে যতগুলো ভাইরাস আছে তার মধ্যে সবথেকে কমন একটা ভাইরাস, সেটা হলো যে ব্যাকটেরিওফাজ। আর এই ব্যাকটেরিওফাজ ভাইরাসকে বলা হয় টি2 ফাজ। টি2 ফাজ আছে, টি6 ফাজ আছে। আমাদের এখানে যে ভাইরাসটা দেওয়া আছে সেটা হলো টি2 ফাজ, অর্থাৎ ব্যাকটেরিওফাজ ভাইরাস। এইটা the figures gives the idea of their structure, এটা আমরা দেখব। তাহলে ভাইরাস মেবি ভাইরাস কেমন হতে পারে দেখো, রাউন্ড হতে পারে, রড শেপড হতে পারে, ট্যাডপল লাইক হতে পারে, অর ব্রেড শেপড হতে পারে। ভাইরাস কজেস পক্স, মিজেলস, স্নিজিং, ইনফ্লুয়েঞ্জা এক্সেট্রা ইন হিউম্যান বডি। তাহলে এই যে এই ডিজিজ গুলো ভাইরাস হিউম্যান বডিতে ছড়াতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের ডিজিজ আছে, ভ্যারিওলা, তোমার হেপাটাইটিস আছে, হেপাটাইটিস বি সি ডি, এ বি সি ডি, চারটা টাইপস আছে আবার হেপাটাইটিসের। এরকম অনেকগুলো ডিজিজ আছে যেগুলো ভাইরাস দিয়ে হয়ে থাকে। শুধু অ্যানিমেল, এই হিউম্যান বডি না, অ্যানিমেল বডির আলাদা আলাদা আছে, যেমন প্ল্যান্টস বডির আছে, প্ল্যান্টস বডির আছে তোমার হলো। এরপরে দেখো নেক্সট স্টেপে আছে টুমরো অফ রাইস। তোমাদের বইতে যে টুমরো অফ হুইট এটা কিন্তু নাই, এটা একটু লিখে নিবা। এন্ড মোজাইক ডিজিজ অফ টোবাকো, টোবাকো হচ্ছে এইটাকে বলা হয় টিএমভি, মানে টোবাকো মোজাইক ভাইরাস, কজড বাই ভাইরাস, এগুলো ভাইরাস দিয়ে হয়ে থাকে। তাহলে মোজাইক ভাইরাসের জায়গায় ওটা লিখবা যে টিএমভি, ব্র্যাকেট দিয়ে লিখবা টিএমভি। আর শেষে দেখো আরেকটা আছে পক্স, মিজলস, স্নেজিং, ইনফ্লুয়েঞ্জা এক্সেট্রা এয়ারবর্ন ডিজিজ। এই ক্লাস 8 এ গেলে এইগুলো আবার বিস্তারিত পাবে, এয়ারবর্ন ডিজিজ, ওয়াটারবর্ন ডিজিজ যেগুলো আছে, এগুলো আবার বিস্তারিত পাবে। নেক্সট দেখো আমরা ভাইরাসের ফিগারটা একটু দেখি। টি2 ভাইরাসের শেপ এরকম হবে, এবং এই ভাইরাসের পিকচারটা তোমরা এখনই আর্ট করে ফেলবে। আমি জাস্ট একটু বলে নি, দেখো যে প্রথমে যে এই যে গোলাকার এই অংশটা দেখছো, এটার নাম হেড, দেখো এখানে লেখা আছে, আর হেডের মাঝখানে থাকে ডিএনএ, এটা ডাবল হেলিক্স এর মতো এখানে থাকে, বুঝতে পারছো। এই যে যেমন দেখছো পেঁচানো, এইটাকে ডিএনএ বলা হয়। এটা ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। যদি ডিএনএ ভাইরাস হয় তাহলে এর মাথার ভিতরে ডিএনএ থাকবে, আর যদি আরএনএ ভাইরাস হয় তাহলে এখানে আরএনএ থাকবে, বুঝতে পারছো। টি2 ফাজ এটা ডিএনএ ভাইরাস, এজন্য এখানে ডিএনএ আছে। এরপর একটু নিচে নামলে দেখো এখানে আছে কি কলার, এই যে এই অংশটা এটার নাম হচ্ছে কলার। এরপরে আসছো তার নিচে আছে এটা টেইল অর্থাৎ লেজ। লেজের নিচে কি আছে, এটা তোমাদের বইতে যেটা আছে সেটাই দিবা, এখানে টেল ফাইবার, বুঝতে পারছো। এই যে এইগুলা যেগুলা এটাকে বলা হয় টেল ফাইবার, টেল ফাইবার। আর আরেকটু বাড়তি জিনিস সেটা লিখে নিবা যেটা তোমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে এই যে নিচের যে প্লেটের মতো একটা সাইজ দেখতে পাচ্ছ, এরকম প্লেটের মতো একটা সাইজ থাকে গোলাকার, একবারে নিচে লেজের নিচে গোলাকার, অর্থাৎ যে তোমার টেল ফাইবার যার সাথে কানেক্টেড আছে, টেল ফাইবারটা যার সাথে কানেক্টেড আছে, এই নিচের প্লেটটাকে এইটাকে বলা হয় বেস প্লেট, এটাকে বলা হয় বেস প্লেট। এরপরে প্লেটের নিচে আবার আরেকটা টাইপস আছে, এই যে দেখো এইরকম একটু অ্যাঙ্গেল আকৃতির, এটার নাম হলো স্পাইক। এগুলো সবগুলো এখনই দ্রুত একটু এঁকে নিবা। এরপরে দেখো একটা 3D ভাইরাসের পিকচার, এটা হলো 3D একটা ভাইরাস।
বুঝতে পারছো? অরিজিনালি ভাইরাসটা দেখতে এরকম। এর ভিতরে এই যে হেড দেখছো, গোলাকার একটা হেড, এই হেডের ভিতরে থাকে ডিএনএ। কলার এটা। পরেরটা দেখো, পরেরটা এইভাবে আমাদের বডির উপরে ভাইরাসগুলো নাচানাচি করে, বুঝছো? তো এত বড় জিনিস এখানে দেখা যাচ্ছে, অথচ আমরা এটাকে দেখতেই পাই না। এই যে ডিএনএটা ভিতরে পেঁচানো অবস্থায় আছে, দেখা যাচ্ছে। নেক্সট দেখো ব্যাকটেরিয়া। নেক্সট আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইজ নন গ্রিন ইউনিসেলুলার মাইক্রোস্কোপিক অর্গানিজমস উইথ প্রাইমেটিভ নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস, ব্যাকটেরিয়াটা কেমন? এটা নন গ্রিন ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে কি? এক কোষী। এরপরে দেখো ব্যাকটেরিয়াটা ডিসকভার করছে, এটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া, দ্য সায়েন্টিস্ট অ্যান্টনি ভন লিউয়েনহুক ফাউন্ড দিস ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে প্রথম যিনি ব্যাকটেরিয়া শনাক্ত করেন তিনি হলো অ্যান্টনি ভন লিউয়েনহুক। আচ্ছা, এরপরে নেক্সট দেখো শেপ। তাহলে ব্যাকটেরিয়ার শেপ কেমন হবে? শেপ হবে রড শেপ হতে পারে, রাউন্ড শেপ, রাউন্ডেড যেটা রাউন্ড, কমা শেপ হতে পারে, অর স্পাইরাল, স্পাইরালের মতো হতে পারে। শেপটাও লাগবে, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ তে কোশ্চেন গুলো আসবে, বুঝতে পেরেছো? এরপরে ক্লাসিফিকেশন, ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন। ব্যাকটেরিয়া হলো কত প্রকার? ব্যাকটেরিয়ার 4 পার্টস, বুঝতে পারছো? They can be classified according to their shape as 4 types. 4টা ভাগে ভাগ করা হয় এদের। কিসের উপরে নির্ভর করে? শেপের উপরে, অর্থাৎ এদের গঠনের উপরে নির্ভর করে 4টা টাইপসে ডিভাইডেড করা হয়। এখন ফার্স্ট 1 নম্বরে আছে দেখো কক্কাস। নাম্বার 1 এ কক্কাস। কক্কাসটা কেমন? এটা রাউন্ডেড শেপ। ব্যাকটেরিয়া সেলস আর নেমড অ্যাজ কক্কাস, অর্থাৎ গোল আকার যেগুলা, বলের মতো, ডিমের মতো, এইগুলোকে বলা হয় কক্কাস। They remain single or in groups such as pneumonia causing bacteria. খুবই ইম্পর্টেন্ট এটা, নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া কজিং যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার শেপ হলো রাউন্ডেড শেপ, এন্ড এটা হলো কক্কাস। এরপর এটা দেখো, এই যে রাউন্ডেড শেপ, যেমন নিউমোনিয়া ব্যাকটেরিয়া গুলো এরকম হয় দেখতে, বুঝতে পেরেছো? এটা হলো কক্কাসের এক্সাম্পল। এরপরে যেমন দেখো, এটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবা কিনা, যে এখানে যদি কক্কাস, ওই যে বললাম যে সিঙ্গেল আর গ্রুপস, সিঙ্গেল অথবা গ্রুপ ভাবে এরা থাকতে পারে। তাহলে সিঙ্গেল থাকলে দেখো যে এখানে একটা আছে, একাই আছে সিঙ্গেল। যখন দুইটা একসাথে অ্যাড হয় তখন একে বলা হয় ডিপ্লোকক্কাই, ডিপ্লোকক্কাই এরকম। এরপরে যখন অনেকগুলো একসাথে অ্যাড হয়, দেখো স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাস। তারপরে এরপরে দেখো এইরকম যখন একটা শেপ হয়, অর্থাৎ একটু বাঁকা টাইপের, তখন স্ট্রেপ্টোকক্কাই। এরপরে যেমন দেখো সার্সিনা, যখন অনেকগুলো একসাথে থাকে, এই শেপ যখন গঠন করে তখন তাকে বলা হয় সার্সিনা। এবং 4টা কক্কাস, অর্থাৎ 4টা যখন একসাথে হয় তখন এটাকে বলা হয় টেট্রাড, অর্থাৎ 4। বুঝতে পারছো? এইভাবে বিভিন্ন টাইপে থাকতে পারে। নেক্সট আমরা দেখব নাম্বার 2, ব্যাসিলাস। ব্যাসিলাসটা কেমন? দিস আর এলংগেটেড রড শেপড ব্যাকটেরিয়া। তাহলে ব্যাসিলাসটা হলো রড শেপ। এইটুকুন মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে ব্যাসিলাস ব্যাকটেরিয়া হলো রড শেপ, এন্ড এক্সাম্পল টিটেনাস, ব্লাড ডাইসেন্টারি। টিটেনাস এন্ড ব্লাড ডাইসেন্টারির যে ব্যাকটেরিয়া, সেটা টাইপস হলো ব্যাসিলাস। নেক্সট দেখো নাম্বার, ব্যাসিলাস ব্যাকটেরিয়া যে এইরকম একটা টাইপস হয়, দেখো রডের মতো দেখতে, এই যে লম্বা, এটা হলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া। বুঝতে পেরেছো? পরের পার্টটা দেখো, এরকম একটা টাইপস আছে, দেখছো একটা রডের মতো দেখতে, এই জন্য, অর্থাৎ নামের সাথে কামের মিল আছে। তোমাদের পিকচার গুলো দেখানোর উদ্দেশ্য এটা, পিকচার গুলো দেখে সুন্দরভাবে মনে রাখতে পারবা যে কোনটা কেমন, সেভাবে মনে রাখবা। এর পরেরটা দেখো, এটা এরকম একটা টাইপস,
নেক্সট আমরা নাম্বার 3 তে কমা ব্যাকটেরিয়াতে চলে যাব। কমা ব্যাকটেরিয়া shaped like bent rod such as bacteria causing human cholera. হিউম্যান কলেরার যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে কমা ব্যাকটেরিয়া। বেন রড, এটা দেখতে কেমন? বেন রড, জাস্ট এতটুকু মনে রাখবা, বেন রড। আর এক্সাম্পল হচ্ছে হিউম্যান কলেরা। এখন দেখো কমা ব্যাকটেরিয়া কেমন হয়, যে দেখো কমার মতোই দেখতে। আমরা যে কমা দিই সেই কমা যেরকম লেখার সময় কমার মতোই দেখতে এরকম হলো, এজন্য একে বলা হয়েছে কমা ব্যাকটেরিয়া। এটা একটা টাইপস এন্ড এটা আরেকটা টাইপস। এরপরে দেখো স্পাইরালাম ব্যাকটেরিয়া। স্পাইরালাম ব্যাকটেরিয়া হলো স্পাইরাল ব্যাকটেরিয়া। স্পাইরাল যেমন তোমাদের খাতায় স্পাইরাল করা থাকে না, স্পাইরাল যেমন স্প্রিং এর মতো, স্প্রিং যেভাবে থাকে এই ব্যাকটেরিয়াটা দেখতেও একই রকম, স্প্রিং এর মতো, এজন্য একে বলা হচ্ছে স্পাইরাল ব্যাকটেরিয়া। এবং এইটার টাইপস এই যে দেখো আলাদা আলাদা টাইপস আছে, দেখতে একেবারে স্প্রিং এর মতো। এটা একটা টাইপস, এটা আরেকটা টাইপস। দেখছো এটা একবারে সাপের মতো দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখব যে ইউজফুলনেস অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ব্যবহার, কোথায় কোথায় ব্যাকটেরিয়া ব্যবহার পাই এবং আমাদের উপকার, ব্যাকটেরিয়া থেকে আমরা কি পাই। এখানে দেখো নাম্বার এ তে আছে হেল্পস ইন ডিকম্পোজিশন অফ ডেড বডিজ এন্ড অর্গানিক ওয়েস্ট। ডিকম্পোজিশন অফ ডেড বডিজ খুব ভালো করে মনে রাখতে হবে, এবং এটা কোশ্চেন আসবে এবং ভেরি ভেরি ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। রিটেনে সিকিউ কোশ্চেন আসবে এখান থেকে। ডিকম্পোজিশন অফ ডেড বডিজ এন্ড অর্গানিক ওয়েস্টেজ, জৈব পদার্থ যেগুলো আছে সেগুলো পচনে সাহায্য করে। অর্থাৎ এই ব্যাকটেরিয়া যদি না থাকতো তাহলে কি হতো, পৃথিবীতে ময়লা আবর্জনাতে ভরে যেত, পুরো পৃথিবী ময়লা আবর্জনায় ভরে যেত। এত পরিমাণ ময়লা আবর্জনা হতো যে মানুষ আর বসবাস করতে পারতো না। যে যত ময়লা আবর্জনা পচে যাচ্ছে সব কিছু মেন পচাচ্ছে কে? ব্যাকটেরিয়া। তুমি একটা জিনিস রাখছো বা ভাত খাবার যা কিছু রাখছো, রাখার পরে দেখবা যে 2 দিন বা 3 দিন 4 দিন পরে সেখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া তৈরি হয়ে ওটা পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই কাজটাই করে হলো ব্যাকটেরিয়া। বুঝতে পেরেছো? ব্যাকটেরিয়ার মেইন কাজ এইটাই। এরপরে দেখো বি নাম্বারে বলছে অনলি ব্যাকটেরিয়া ফিক্সেস নাইট্রোজেন ইন দ্য সয়েল। অর্থাৎ মাটিতে নাইট্রোজেন ঠিক রাখে। মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা ঠিক রাখে জন্যই এনভায়রনমেন্টটা বসবাসের উপযোগী। যে আমরা এই এনভায়রনমেন্টে, এত সুন্দর এনভায়রনমেন্টে বসবাস করছি, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার জন্যই সম্ভব হচ্ছে। ব্যাকটেরিয়া না থাকলে এটা সম্ভব হতো না। এরপরে দেখো হেল্পস ইন রিমুভিং জুট ফাইবার। জুট ফাইবার অর্থাৎ পাটের গা থেকে পাটের আঁশ ছড়াতে এই ব্যাকটেরিয়া সহায়তা করে। এরপরে নাম্বার ডি তে দেখো প্রিপারেশন অফ কার্ডস। প্রিপারেশন অফ কার্ডস। নাম্বার ই তে দেখো প্রিপারেশন অফ লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক্স ফ্রম ব্যাকটেরিয়া। প্রিপারেশন অফ লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক্স ফ্রম ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিকও তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে, অনেক উন্নত। যেমন পেনিসিলিয়াম ব্যাকটেরিয়া থেকে, একটা ব্যাকটেরিয়া আছে পেনিসিলিয়াম ব্যাকটেরিয়া, পেনিসিলিয়াম ব্যাকটেরিয়া থেকে পেনিসিলিয়াম নামক একটা অ্যান্টিবায়োটিক তৈরি হয়। বুঝতে পারছো? এবং এটা তৈরি করেন সায়েন্টিস্ট আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং এটা ব্যাকটেরিয়া থেকে তৈরি করেন। এরপরে দেখো ব্যাকটেরিয়া ইজ দ্য মেইন বেসিস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান বা মূল ভিত্তি হলো ব্যাকটেরিয়া। এরপরের নাম্বার দেখো, ব্যাকটেরিয়া ইজ ইউজড ইন সাম কেসেস ইন অর্ডার টু আইডেন্টিটি দ্য ডিজায়ার্ড characteristics of organisms. It is also used in genetic sense. ব্যাকটেরিয়া কোথায় ইউজ করা হয়? জীবের বা অর্গানিজমের আইডেন্টিটি অর্থাৎ বৈশিষ্ট্য শনাক্তকরণে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এবং
আরো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এটা জেনেটিক চেঞ্জ, অর্থাৎ জেনেটিক্যালি পরিবর্তন যেটা, সেটাও ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এইটা সুন্দর করে লিখে নিয়ে একদম মুখস্থ করে ফেলতে হবে।